অবশ্যই সর্বপ্রথম ওই যে হুকুমের আসামি হবেন ডক্টর ইউনূস, ঠিক আছে। তারপরে দ্বিতীয় আসামি হবেন, দায়িত্ব যাবে প্রধান নির্বাচন কমিশনারের। তৃতীয় স্তরে থাকবে যত কমিশনারগুলো আছে। কথা খুব পরিষ্কার। আর যদি কোলাবোরেটর খুঁজেন তাহলে আমি বলবো আমাদের এনসিপি সমন্বয়ক ভাইরা। আপনারা দেখেন না, জুলাই শহীদের তালিকাটা আজ পর্যন্ত তৈরি করে নাই, করে নাই। তাতে কি মনে হয় আজকে যদি ডক্টর ইউনূসকে আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনূস একা ওনার নিরাপত্তার প্রোটোকল ছাড়া সাধারণ একটা রাস্তায় এসে নামতে পারবেনই না। শুধু উনি না, এই সরকারের যতগুলো বিশেষ সহকারী বিশেষজ্ঞ এবং উপদেষ্টা আছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি একজন ব্যক্তিও মানে বাহিনীর নিরাপত্তা ছাড়া জনগণের সঙ্গে যে কাছাকাছি এসে জনগণের কাতারে নামতেই সাহস করবে না। আপনি চ্যালেঞ্জ করে বললাম, কেন পারবেন না? কারণ ওনারা বেইমানি করছেন। তো ওনারা একটার পর একটা মানুষের মনে ধাক্কা দিচ্ছেন, মানুষের বিশ্বাস ভেঙে দিচ্ছেন এবং মানে প্রতারণা করছেন। শব্দটা বললে দুর্বল হয়, গাদ্দারি করছেন রীতিমতো। এবার না, অবশ্যই এটা সরকার করছে, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে। এখানে কোনো বিদেশি বিনিয়োগ নাই, এখানে কোনো প্রাইভেট সেক্টরের বিনিয়োগ নাই। এটা একটা সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান। আপনার ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের প্রতি মাসে বেতন হয়, ঠিক আছে। তাহলে ওনারা মানে কিসের চাপ? ওনাদের কিসের চাপ? আমরা শুনেছি যে এই এনসিপির বিরুদ্ধে আমাদের তারেক ভাই অনেক সমালোচনা করেন, জামাতের বিরুদ্ধে সমালোচনা করেন, ডক্টর ইউনূসের সমালোচনা করেন, উপদেষ্টাদের জন্য। তো সমালোচনা করার কারণে কি আপনি মানুষের রাজনীতির অধিকার কেড়ে নেবেন? ভোটে অংশগ্রহণ করার অধিকার কেড়ে নিতে পারেন না। তো এটা একটা স্বৈরাচারী মনোভাবের, আমরা মানে কি বলবো, আমরা দেখি ভদ্র ভাষা রাখার মতো ধৈর্য আমার মনে হয় না যে এখন আর আছে। আমি তাদেরকে কি বলবো, লজ্জা তো আসলে দেয়া যায় না, লজ্জাটা পেতে হয়। তো ওনাদের লজ্জা পাবার মতো মানে কোনো লক্ষণও দেখছি না যে একটা যে মানবিকতা থাকে। তাহলে এই এখন প্রশ্নটা কোথায় গেছে জানেন? যে এই নির্বাচন কমিশনের হাতে একটা বাংলাদেশের আমাদের জাতীয় নির্বাচন কীভাবে করবে ওনারা? যাদের ভেতরে এতটুকু পেশাদারিত্ব নাই, দায়বদ্ধতা নাই, দক্ষতা নাই, সক্ষমতা নাই, একটা দলের সঠিক তদন্ত করার সক্ষমতার অভাব। তো গতকাল তো আমরা তারেক ভাই নিজে লাইভে প্রমাণ করে দিয়েছেন যে কি কারণে ওনারা যে চিঠিটা দিয়েছেন, কি কারণে সেই চিঠিটার কোনো যুক্তি নাই। উনি কিন্তু ভেঙে দিয়েছেন যে এই কাগজগুলো আপনারা বলেছেন ব্যাংকের কাগজ জমা দেই নাই, এই যে দেখেন ব্যাংকের কাগজ জমা দেয়া। আপনারা বলেছেন এই সম্মতিপত্র জমা দেই নাই, এই যে দেখেন সম্মতিপত্র, এই ক্লজ ঢুকান নাই। কালকে উনি কিন্তু একদম পয়েন্ট ধরে ব্যাখ্যা করেছেন। তারপরেও এই নির্বাচন কমিশনের যে সক্ষমতাটা ছিল না, সেটার পরিবর্তে ওনারা তো একটা কিছু বলবেন যে ঠিক আছে আমাদের একটা ভুল হয়ে গেছে, আমরা এটা খেয়াল করি নাই, দেখি নাই, আমরা ঠিক করে দিচ্ছি। কিছু দেখতে পাচ্ছেন? কোথাও কোনো স্টেটমেন্ট দেখতে পাচ্ছেন ওনাদের? এই প্রশ্ন তো আসলে এখন এটার উত্তর আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ সবাই জানেন যে কেন নিবন্ধন দেয়া হচ্ছে না, এই লাইটটিকে কেন দিচ্ছে না। এটা তো আমার মনে হয় এই গত আজকে কত 81-82 ঘন্টা 80 ঘন্টা হয়ে গেল। তো আমার তো মনে হয় সারা বাংলাদেশের মানুষ এখন আপনাদের সুবাদে জানে যে কেন দিচ্ছে না। এখানে একটা আমরা বারবার বলছি প্রভাব, চাপ, হয়তো বা কিছুটা দুর্নীতি, আমরা জানি না কেন দিচ্ছে না। কিন্তু একটা অমানবিকতার পর্যায়ে এখন চলে গেছে। মানে একটা মানুষ, সারা বাংলাদেশের মানুষ এখন জানছে, কিন্তু আমাদের নির্বাচন কমিশনাররা মানে কোনো তাদের হেলদোল নাই। মানে কি বলবো বলেন, আমাদের তো আর জড়িত
মানে আপনি যখন জানেন যে সেই দলের একটা কর্মসূচি আপনি দেখেন নাই, জাতীয় লীগের একটা আমরা নামও শুনি নাই, একটা কোথাও একটা কিছুই দেখেন নাই, এই দুই দলকে যখন নিমন্ত্রণ দিল, কেন দিল? যোগ্যতার বলে তো দেয় নাই, দিয়েছে হয় টাকার প্রভাব, নাহলে ক্ষমতার প্রভাব। আর যদি বলেন যে এই নির্বাচন কমিশনের যারা জেলা উপজেলা ভিত্তিক অফিসার আছেন তাদের দক্ষতা নাই, অনেকে বলেন তাদের কর্মদক্ষতা নেই, সক্ষমতা নেই, আমি এটা বিশ্বাস করি না। তাদের কর্মদক্ষতাও আছে, তাদের সক্ষমতাও আছে। তাদের সবাই নিয়োগ হয়েছিল এই স্বৈরাচারী হাসিনার আমলে, এরা সবাই হাসিনার ডিম, ঠিক আছে? ডিমগুলো তা দিয়ে রেখেছে আমাদের ইন্টারিম সরকার, ডক্টর ইউনূস সাহেব তা দিয়ে রেখেছেন তো হাসিনার ডিমগুলোকে। এখন সেই ডিমগুলো ওমপে এখন ফুটছে, ফোটার ফলে রেজাল্ট হচ্ছে যে আপনি জুলাইয়ের পক্ষের শক্তিকে রাজনীতিতে থাকতে দিবেন না, আপনি ভারত বিরোধী শক্তিকে রাজনীতিতে থাকতে দিবেন না, এই তো পরিষ্কার ভাই গেম। শুনেন, এই সরকারের ভিতরে কি আওয়ামী লীগের ছায়া দেখেন না? এই যে মোস্তফা সরোয়ার ফারুকী এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই প্রথম আলো ডেইলি স্টারের প্রোডাক্ট, মোস্তফা সরোয়ার ফারুকী আমার দেশের সংস্কৃতি মন্ত্রী হওয়ার কথা কথা না, আছেন না উনি? উনি তো 8 অগস্টে অ্যাপয়েন্টেড হন নাই, যে যখন ঠিক আছে একটা ভিড়ের ভিতরে ইমোশনের ভিতরে হয়ে গেছে, উনি তো সেটা হন নাই। ওনাকে তো পরবর্তীতে ডক্টর ইউনূস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সেদিন থেকেই তো আমরা সন্দেহ করা শুরু করেছি যে এর ভিতরে আওয়ামী লীগের বি টিমকে পুনর্বাসন করা হচ্ছে। তারেক ভাই বসতে দিচ্ছেন না। আমরা দেখেন ওনার নিষেধ আছে যাতে এখানে আমরা নেতা কি বলে কর্মীরা যেন ভিড় না করি, এটা তারেক ভাইয়ের নির্দেশ। দ্বিতীয় নির্দেশ হচ্ছে ওনার পাশে আমাদের কাউকেই বসতে দিচ্ছেন না। কিন্তু আপনার কি মনে হয় না যে আমাদের সহযোদ্ধা ভাইরা আছেন যারা আছেন, কিন্তু উনি বসতে দিচ্ছেন না। উনি রাজনৈতিক শিষ্টাচারের সর্বোচ্চ পরিচয়টা তারেক ভাই দেখাচ্ছেন এবং ওনার কারণে আমরাও বাধ্য হয়ে সর্বোচ্চ ভদ্রতা, সর্বোচ্চ শিষ্টাচারিতা করছি। কিন্তু কি জানেন, মানুষের যখন শোক, আপনারা কিন্তু জুলাই মাসে দেখেছেন মানুষের শোক কিন্তু একটা সময় এসে পাথর হয়ে যায়। তো মানুষের শোক, চোখের পানি, এগুলোকে এই সরকার খুব অবজ্ঞা করেছে। এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। আমি জানি না যদি হ্যাঁ ওনাদের প্রভাব আছে এই সরকারে, সেটা ঠিক। ওনার যে দুজনের নাম বললেন, ওনাদের দুজনেরই অনেক প্রভাব আছে এই সরকার। এখন সেই দিক থেকে প্রভাবিত হয়েছে কিনা আমি জানি না। এটা যদি হয়ে থাকে এটা তো অত্যন্ত লজ্জার ব্যাপার হবে। প্রশ্নটাই তো আপনার প্রশ্নের ভিতরে তো ভুল আছে। তারেক ভাই কি শুয়ে বসে থেকে নিবন্ধন চাইছে? না। আপনারা গতকাল দেখেছেন যারা এগুলো বলছে তাদের মাথায় ঘিলু বলতে কিছু নাই, বুঝতে পারছেন? মানে খোপরা খালি বলে না, ওই খোপরা খালি টাইপের লোকজন এই কথাগুলো বলে। এরা যে হেইট করে তা কিন্তু না, তারেক ভাইকে খুব কম মানুষই হেইট করে, কারণ ওনার ভিতরে হেইট করার মতো কাজ ওনার করতে হবে। তো এটা হচ্ছে খোপরার ভিতরে কিছু নাই বলে আর কি। আপনি সমস্ত শর্ত পূরণ করেছেন কি না, উত্তর হচ্ছে